সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি জাফর সাদিক। পতিত আওয়ামী সরকারের ১৬ বছরে ঘুষ দুর্নীতির মাধ্যমে দেশের অর্থ লোপাট ও বিদেশে পাচারের অকল্পনীয় তথ্য উঠে এসেছে বিভিন্ন গবেষণা ও জরিপে। জাতীয় শ্বেতপত্র কমিটির প্রতিবেদনে জানা যায়, ১৬ বছরে দেশ থেকে পাচার হয়েছে ২৮ লাখ কোটি টাকা। টিআইবির সর্বশেষ খানা জরিপ বলছে, পতিত সরকারের শেষ ২ বছরে বিভিন্ন সেবা নিতে গিয়ে প্রায় ৭১% খানা দুর্নীতির শিকার হয়েছে। ১৫ বছরে ঘুষ লেনদেন হয়েছে প্রায় ১.৫ লাখ কোটি টাকা। অথচ এর সবই অস্বীকার করত শেখ হাসিনা সরকার। আজ আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দুদকের অনুষ্ঠানে আইন উপদেষ্টা শেখ হাসিনা ও তার পরিবারকে চোর বলেছেন। সাঁড়াশি অভিযান চালিয়ে দুদককে কার্যকর করার কথা জানিয়েছেন দুদক সংস্কার কমিশনের চেয়ারম্যান। কিন্তু প্রশ্ন হলো, নতুন বাংলাদেশে বিগত বছরের দুর্নীতির বিচার কতটা এগুলো? ভবিষ্যতে দুর্নীতি বন্ধে কি পদক্ষেপই বা নেওয়া হলো কিংবা নেওয়া উচিত? এসব নিয়েই আজকে সম্পাদকীয় দুর্নীতির লাগাম। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ তৌহিদুল ইসলাম, ডেটা সাংবাদিক এবং পরিচালক, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি, এবং ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যুগ্ম সদস্য সচিব, এবি পার্টি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মতামত পাঠাতে পারেন। আলোচনা শুরুতে জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। অভ্যুত্থানের পর ঢাকা দিল্লির প্রথম বৈঠক। ভারতে বসে হাসিনার বক্তব্য, নেতিবাচক প্রচারণায় নাখোশ বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ দিল্লির। ইউরোপীয় দেশের ভিসা সেন্টার দিল্লি থেকে ঢাকায় আনার আহ্বান প্রধান উপদেষ্টার। প্রোপাগান্ডা ঠেকাতে চাইলেন সহযোগিতা। পাশে থাকার প্রতিশ্রুতি ইইউর। ভারতীয় মিডিয়া ব্যবহার করে দেশবিরোধী কাজে পলাতক শক্তি, বললেন হাসনাত আব্দুল্লাহ। বেনাপোলে প্রতিবাদী পদযাত্রা। আগরতলা অভিমুখে লং মার্চের ডাক বিএনপির ৩ সংগঠনের। লিটারে ৮ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম, আজ থেকেই কার্যকর। নতুন মূল্যে বিক্রি ও সরবরাহ স্বাভাবিক রাখতে মনিটরিং জোরদারের ঘোষণা। এবং গার্মেন্টসে বছরে বেতন বাড়বে ৯%, মিলবে জানুয়ারি থেকেই, জানালেন উপদেষ্টা। শ্রমিক অসন্তোষ দূর করতে সিদ্ধান্ত। ষড়যন্ত্র নিয়ে সজাগ থাকার আহ্বান। সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে সম্পাদকীয়। প্রথমে আমি একটু তৌহিদুল ইসলাম, আপনার কাছে আসতে চাই। আজকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। আপনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবিতে কাজ করছেন। বিগত প্রায় ২৮ বছর ধরে টিআইবি বাংলাদেশে দুর্নীতি এবং বিভিন্ন ইস্যুজ নিয়ে এগুলো নিয়ে কথা বলছে। আপনাদের সর্বশেষ খানা জরিপের একটি তথ্য আমি দিয়েছি, সেখানে দেখা গেছে যে প্রায় ৭১% খানাই হচ্ছে দুর্নীতির শিকার হয়েছে সর্বশেষ এক বছরে, ২০২৩ এপ্রিল থেকে ২০২৪ এপ্রিল পর্যন্ত। সব মিলিয়ে গত ১৬ বছরের দুর্নীতি যে চিত্রটি আসলে কীরকম ছিল? আমরা যে দুর্নীতির খানা জরিপের কথাটি বললেন, সেটি আসলে সাধারণ মানুষ সরকারি বিভিন্ন সেবা, প্রায় ১৭-১৮টি সেবা নিতে গিয়ে আসলে কী ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছে, কী ধরনের হয়রানির শিকার হয়েছে, ঘুষ দিতে হয়েছে কিনা, এটা একেবারে এক্সপিরিয়েন্স ধরে সার্ভে। তো এই অভিজ্ঞতালব্ধ সার্ভেতে আমরা প্রতি ২ বছর পরপর করি, টিআইবি থেকে এটা করা হয়। তো এই সার্ভেতে যেটা উঠে এসছে যে সরকারি সেবা নিতে গিয়ে কিন্তু প্রত্যেক বছরই আমরা প্রায় দেখছি যে প্রায় 70% মানুষ ঘুষ দুর্নীতির শিকার হয়। তো এই সেবাটা নিতে গিয়ে বছরওয়ারি আমরা যে এই টাকাটাকে যদি অ্যাকুমুলেট করি, তারা যে টাকাটা ঘুষ দিয়েছেন, এটার পরিমাণ প্রায় ১০,০০০ কোটি টাকা এক বছরে। তো এটাকে আপনি যখন প্রত্যেক বছর এটা ফেলবেন, তো এটার পরিমাণ প্রায় ১.৫ লাখ কোটি টাকার কাছাকাছি। এটা আমরা দেখেছি প্রায় গত ১৫ বছর ধরে প্রায় সেম, অলমোস্ট একই পরিমাণ এই ছোটো সার্ভিসগুলো নিতে গিয়ে। যেমন ধরেন, আপনি একটা হসপিটালে গেলেন কোনো একটা ডাক্তারি সেবা নিতে, সেখানে আপনি যে ঘুষ দিয়েছেন। আপনি ভূমি অফিসে গেলেন, সেখানে যে সেবা নিতে গিয়েছেন। আপনি কোনো একটা নথি তুলতে দিয়েছেন, সেখানে যে সেবা নিতে গিয়ে আপনার যে ঘুষ দিতে হয়েছে। পুলিশের ক্লিয়ারেন্স নিতে গিয়ে আপনাকে যে ঘুষ দিতে হয়েছে, জিডি করতে গিয়ে যে ঘুষ, এগুলো একেবারে ছোট ছোট দুর্নীতির সার্ভেতে এই রেজাল্টটি আসে। এখানে কিন্তু বড় দুর্নীতির চিত্রটি আসলে কিন্তু এই সার্ভেতে উঠে না, কারণ এই সার্ভেতে একেবারেই সেবা সেন্ট্রিক, যেটা কিন্তু জাতীয় শ্বেতপত্র কমিটি তাদের এখানে নিয়ে এসেছে। ২৮ উপায়ে দুর্নীতির কথা বলেছে এবং $২৩৪ বিলিয়ন সমপরিমাণের অর্থ বিদেশে পাচার হয়েছে তারা জানিয়েছে। তো এই যে এত অর্থ পাচার কিংবা দুর্নীতি যে তথ্যগুলো আমরা এখন জানতে পারছি, সেগুলো গত ১৬ বছরে আসলে প্রকাশ করার ক্ষেত্রে
মানে কিছুটা বিধিনিষেধ ছিল কিনা, কিংবা প্রকাশ হয়নি কেন এত ব্যাপক হারে? আহ, আমি যতদূর বুঝি, আমি যতদূর সাংবাদিকতায় আছি, তাতে মাঝে মাঝেই কিন্তু আমরা এরকম দুর্নীতির সিমটমগুলো কিন্তু মাঝে মাঝেই পত্রিকা, গণমাধ্যম কিন্তু করেছে, কিন্তু এর আকার কত বিস্তৃত এইটা আসলে আমরা ওইভাবে ফিল করি নাই মানে কি আসে নাই মিডিয়াতে। একটা তো হচ্ছে মিডিয়া কন্ট্রোল ছিল, এইটা আপনি যাই বলেন ওটা কন্ট্রোল, অনেক বেশি কন্ট্রোল ছিল। সো ওই কন্ট্রোল মিডিয়াতে আপনি যাদের মালিকানা দিয়েছেন তারাও সরকার সমর্থিত ছিল। আপনি এই পুরো মিডিয়ার যে সিস্টেমটা এখানে পুরোপুরি যেরকম কন্ট্রোল সিস্টেমে ছিল, আবার ধরেন আমরা সেলফ সেন্সরশিপেও ছিলাম অনেকে। সো সব মিলায়ে কিন্তু বড় আকারের যে চিত্রটা, সেই চিত্রটা ওইভাবে উঠে আসেনি। আরেকটা জিনিস হচ্ছে, এই পুরো সময়ে ধরেন এমন কোনো একটা সিস্টেম তৈরি করা হয়েছে, যেমন ধরেন আমি প্রকিউরমেন্টের কথা যদি বলি, সরকারি কেনাকাটার একটা বড় অংশ বলা হয়েছিল গত 15 বছরে সরকার স্বচ্ছতার ভিত্তিতে করবে, তো পুরো সিস্টেমটা প্রকিউরমেন্টের মাধ্যমে করবে। কিন্তু সেটা করতে গিয়ে আমরা যেটা দেখলাম যে পুরো সিস্টেমটাকে আসলে এমনভাবে ম্যানিপুলেট করা হয়েছে যাতে আপনি আসলে পুরো জিনিসটা স্বচ্ছভাবেই আপনি অস্বচ্ছ কেনাকাটা করতে পারবেন। এখন এই সিস্টেমটা আমরা প্রথমবারের মতো যখন আমরা বিগ ডেটা ইউজ করে এটাকে ব্যবহার করলাম, আমরা দেখলাম যে এটা আসলে কনসেন্ট্রেশন, মার্কেট কনসেন্ট্রেশন কী লেভেলের। আমরা প্রথমবারের মতো বের করলাম যে 5% কন্ট্রাক্টর অলমোস্ট 30% গভর্নমেন্ট কন্ট্রাক্ট কন্ট্রোল করছে। এটা শুধুমাত্র একটা, আমরা যদি ওভারঅল পিকচারটা বললাম, কিন্তু আপনি যদি মিনিস্ট্রি ওয়াইজ যান, কোনো মিনিস্ট্রিতে এটার পরিমাণ প্রায় 80%, 70%। যেমন গত বছরই আমরা যখন রিপোর্টটি পাবলিশ করি, এটা কিন্তু আওয়ামী লীগ গভর্নমেন্ট যখন ক্ষমতায় ছিল তখনই আমরা প্রথমবারের মতো রিপোর্টটি পাবলিশ করি, যেখানে বলা হয় যে এই মার্কেটটি কনসেন্ট্রেটেড মার্কেট। আপনারা যেভাবে বলছেন সেইভাবে কিন্তু এই প্রকিউরমেন্ট মার্কেটটি কাজ করছে না। এবং শ্বেতপত্র কমিটির রিপোর্টও কিন্তু এই বিষয়টি এসেছে। এখন আপনি যদি দেখেন যে সড়ক বিভাগে, যেখানে আমাদের সবচেয়ে বড় বড় কাজ হয়েছে, সড়ক বিভাগের পদ্মা সেতু বা অন্যান্য বড় বড় প্রকল্প বাদ দিল, যেই প্রকল্পগুলো আমরা গত 15 বছর ধরে বাস্তবায়ন করেছি, তাতে দেখা যাচ্ছে 5টি প্রতিষ্ঠান 50% কাজ নিয়ে গেছে। এখন এত বড় কনসেন্ট্রেশন মার্কেটে যখন হয়, ওখানে আসলে ফেয়ার কম্পিটিশন থাকে না। আর ফেয়ার কম্পিটিশন যখন থাকে না, তখন আসলে আপনি কোনো না কোনো ফরম্যাটে এটাকে, দুর্নীতিগুলো কিভাবে হতো এখানে স্ট্রাকচারাল, মানে দুর্নীতিটাকে এক ধরনের প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে ফেলা হয়েছে। যেমন আপনি কাকে কাজ দিবেন এটা আগে থেকে, যেমন ধরেন একটা বিল্ডিং কনস্ট্রাকশন হবে বা একটা রোড কনস্ট্রাকশন হবে, এই রোডটির কাজ আপনি নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানকে দিতে চান। দেখা যেত রাজনীতি এবং যারা কাজটা দেবেন, যেই প্রকিউরিং এন্টিটি, যেমন ধরেন সরকারের সড়ক বিভাগের কোনো একটি অফিস, তারা একই সাথে ঠিকাদাররা মিলে আলোচনা করে ঠিক করতে এই কাজটা আসলে কে করবেন। তখন ওইখানে হয়তোবা ওরা বিডি করতো না, তখন দেখা যাচ্ছে একটা সিঙ্গেল বিডে একটা কোম্পানিকে কাজটা দেওয়া হয়েছে। যেমন আমরাই দেখেছি প্রায়, আমলারা নেগোশিয়েট করে দিচ্ছে, আমরা না, সবাই মিলেই নেগোশিয়েটেড, মন্ত্রী সচিব সবাই মিলেই নেগোশিয়েটেড। আদারওয়াইজ আপনি বলেন একটা রোড করার জন্য আপনি কন্ট্রাক্টর খুঁজে পাবেন না, ওইখানে আর কোনো বিডিং পড়বে না। যেমন কন্ট্রাক্টরের ক্ষেত্রে একটা মানে প্রকিউরমেন্টের ক্ষেত্রে একটা বড় রেড ফ্ল্যাগ ইস্যু হচ্ছে, যদি সে কোনো ওপেন টেন্ডার বিডিংয়ে যদি সিঙ্গেল বিড পড়ে থাকে, যদি সেটা স্পেশালাইজ কোনো বিডিং না হয়। সেই স্পেশালাইজ বিডিং আমরা দেখেছি প্রায় 2023 সাল পর্যন্ত আমাদের হিসাব অনুযায়ী প্রায় 60,000 কোটি টাকার প্রকিউরমেন্ট গভর্নমেন্ট সিঙ্গেল বিডিংয়ে অফার করেছে। আপনার কাছে আবার আসবো আমরা, একটু ফুয়াদ ভাই আপনার কাছে আসতে চাই। আজকে দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দুদক একটি অনুষ্ঠান আয়োজন করেছিল, যেখানে আইন উপদেষ্টা আসিফ নজরুল গিয়েছিলেন, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান ছিলেন। সেখানে আসিফ নজরুল একটা কথা বলেছেন যে শেখ হাসিনা এবং তার পরিবার তারা হচ্ছে চোর, এবং তারা চোরতন্ত্র প্রতিষ্ঠা করেছিল, যেটা কিনা শ্বেতপত্র কমিটিও বলেছে, দেবপ্রভ ভট্টাচার্য বলেছে। এই যে 400 কোটি টাকা আমার পিয়ন একাই চুরি করে ফেলেছে, এটা অবলীলায় বলে ফেলা, একটা মানে একটা সাধারণ বিষয় হিসেবে এটাকে গ্রহণ করে ফেলা, এই চরিত্রটা আসলে কিভাবে তার তৈরি হলো? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে চোর শব্দটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট না। এটা যেটা করেছে এর জন্য কোনো ভালো শব্দ আসলে বাংলা ভাষাতে আছে কিনা আমার জানা নাই। ডক্টর শশী থারুর আছে, ইন্ডিয়ান পলিটিশিয়ান, কংগ্রেসের একসময় ডেপুটি প্রাইম মিনিস্টার অথবা কিছু একটা এরকম সিনিয়র পজিশনে ছিলেন, ডেপুটি ফরেন মিনিস্টার ছিলেন এবং এখনও পার্লামেন্টের মেম্বার। ওনার একটা বই আছে ইনগ্লোরিয়াস এম্পায়ার।
এটাতে উনি মেইনলি হচ্ছে ব্রিটিশ কলোনাইজেশনের সময়কার যে লুটপাট, এটাকে উনি মানে মানে ডকুমেন্টেশন করেছেন আর কি, যে কোন লেভেলে ব্রিটিশরা লুটপাট করেছে এই ইন্ডিয়ান পুরো সাবকন্টিনেন্ট, সাউথ এশিয়া বলতে যেটা বোঝায় পুরোটা মিলায়। এবং বিভিন্ন রিসার্চে আমরা দেখেছি যারা পোস্ট কলোনিয়াল অথবা অ্যান্টি কলোনিয়াল রিসার্চার আছেন, বিশেষ করে ক্যারিবিয়াতে এবং আফ্রিকাতে, তারা গ্লোবাল রিসার্চ করে দেখিয়েছেন যে ইন্ডিয়ান অংশে চ্যাপ্টারে আমাদের 200 বছরে প্রায় বর্তমান টাকায় $43 ট্রিলিয়ন সমপরিমাণ টাকা ব্রিটেন লুট করছে। $43 ট্রিলিয়ন। এখন এটার সাইজটা ধরেন কিভাবে বুঝাই, ধরেন আমেরিকার ইকোনমির সাইজ, এখন আমেরিকার ইকোনমির সাইজ হচ্ছে ধরেন $20-22 ট্রিলিয়ন, চায়নারও এরকম $19-20 ট্রিলিয়ন। তাহলে তখনকার গ্লোবাল জিডিপি কিন্তু আপনার মোঘল এম্পায়ারের সময় সারা দুনিয়াতে সবচেয়ে ধনী প্রভিন্স ছিল হচ্ছে এই অঞ্চলটা। তো ব্রিটিশ ইন্ডিয়াতে হচ্ছে 11টা প্রদেশ ছিল, তার ভিতরে সবচেয়ে ধনী প্রদেশ ছিল হচ্ছে বেঙ্গল। 1700 সালে এই ব্রিটিশ ইন্ডিয়ার না মোঘল এম্পায়ারের জিডিপি ছিল আপনার দুনিয়ার জিডিপির 28%। এই 28%-এর 13% প্রডিউস করতো আমাদের বেঙ্গল বলতে আর একটু এক্সটেন্ডেড বেঙ্গল, পশ্চিমবাংলা, আসাম, আরাকান, এগুলো সব মিলায় বলছি আর কি। সুবা বাংলা, যেটা আপনার নবাব সিরাজউদ্দৌলার যে সুবা বাংলা ছিল সেই বাংলা, ইসা খাঁর বাংলা, শামসুদ্দিন ইলিয়াস শাহ, খিলজি বংশের বাংলার কথা বলছি। তাহলে চিন্তা করে দেখেন, সেই লুটের জায়গাতে যদি আপনি কম্পেয়ার করেন যে $43 ট্রিলিয়ন সে লুট করেছে 200 বছরে, আর $264 বিলিয়ন সে লুট করেছে হচ্ছে আপনার 16 বছরে। এখন যদি এটা তো একটা ধরেন প্রিজাম্পটিভ সাম, মানে ওইটা যারা এটা দুর্নীতি নিয়ে কাজ করে তারা বুঝবে, প্রিজাম্পটিভ সাম, তারা একটা স্যাম্পল করেছে, ধারণা করছে যেহেতু প্রতিটা চায়ের কাপে $1 করে চুরি হয়েছে, যেহেতু দেশের মানুষ প্রতিদিন 1 কোটি টাকার চা খায়, একটা ফ্র্যাকশন পার্সেন্টেজ হয়তো এইভাবে চুরি হয়েছে আর কি। এর রিয়েল সামটা আসলে কত? $264 বিলিয়ন। এটা ক্লোজ টু মানে ধরুন ডাবল হবে, ন্যূনতম $500 বিলিয়ন হবে। এবং আমরা যখন $বিলিয়ন হিসাব করছি তখন দেশের মানুষকে একটু সাদামাঠা ভাষায় বুঝাইয়া দেই, আওয়ামী লীগের যে লুটপাটের পদ্মা সেতু, এই পদ্মা সেতু বানাইতে হইল $3 বিলিয়ন লাগছে, ট্রেন লাইন ছাড়া, খালি রাস্তাটা বানাইতে, নদীর উপর দিয়ে খালি খালের উপর দিয়ে ব্রিজটা বানাইতে $3 বিলিয়ন লাগছে, যেটার অরিজিনাল প্ল্যান ছিল বিএনপি যখন এটার প্রজেক্ট প্ল্যান করেছে লেস দ্যান $1 বিলিয়ন, 800 মিলিয়ন ডলারের মতো ছিল। সেটার যদি আপনি 2005-06 থেকে ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট করেন অন 10-12% হারে, এটা কোনোভাবে $1.5 বিলিয়ন বেশি যায় না, কোনোভাবেই হইতে পারে না। জিনিসপত্রের দাম বাড়ছে, ইট, পাথর, সিমেন্টের, রডের দাম, শ্রমের মূল্য সব ইনফ্লেশন অ্যাডজাস্ট করে $1.5 বিলিয়ন। সেই লুটপাটের ব্রিজটা বানাইছে সে $3 বিলিয়ন। আমার ট্রেন লাইন দরকার ছিল না, অরিজিনাল ইঞ্জিনিয়াররা কিন্তু এখানে ট্রেন লাইনের প্রজেক্ট প্ল্যান করে নাই, জোর করে শুধুমাত্র ভারতকে করিডোর দেওয়ার জন্য আপনার এই ট্রেন লাইনের পরিকল্পনা করেছে। এবং এইটা করতে গিয়ে তার খরচ হচ্ছে আরও 40-45 হাজার কোটি টাকা, আরও ধরেন $4 to $4.5 বিলিয়ন। তাহলে রিয়েল টাইমে সে লুটপাটটা কোন লেভেলে করেছে? না, আমার প্রশ্নটা এই জায়গাটাতে, এত লুটপাটের পরেও 15 বছরে আসলে এগুলো কেন প্রকাশ পেল না, কিংবা সেই জিনিসটা কেন আসছে ওখানে। এবং দেখেন, শাশি থারুর একটা গুরুত্বপূর্ণ শব্দ বলেছে যে ওরা শুধু আমার সম্পত্তি লুট করে নিয়ে যায় নাই, ব্রিটেনে ইংলিশ ডিকশনারিতে এই লেভেলের চুরির কোনো ইকুইভ্যালেন্ট শব্দ ছিল না। এই লুট শব্দটা কিন্তু হিন্দি শব্দ, উর্দু শব্দ, আমার সাবকন্টিনেন্টের শব্দ। তারা এই শব্দটাও লুট করে নিয়ে গেছে, ওদের ডিকশনারিতে ঢুকাইছে। মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে এই লেভেলের চুরি করে এটা কোনো শব্দ দিয়ে প্রকাশ করবার ভাষা ছিল না। এবং লর্ড ক্লাইভ যখন আপনার 2টা জাহাজ ভর্তি করে গোল্ড নিয়ে গেছে নদিয়া থেকে, নদিয়ার বাজার থেকে 57 সালের পলাশীর প্রান্তরে বিজয়ের পরে, তখন ব্রিটিশ পার্লামেন্টে পর্যন্ত তার বিরুদ্ধে ইনকোয়ারি হয়েছে। মানে সকল চোররা মিলে বৈশা আলোচনা করতেছে, আচ্ছা তুই এত টাকা কেন চুরি করলি, এত টাকা কিভাবে করলো। এবং এইটার জন্য সে ডিসগ্রেসড ফিল করেছে। সে বহু বছর ব্রিটিশ পার্লামেন্টে এমপি অথবা হাউস অফ লর্ডসের
পিআর হওয়ার জন্য সে চেষ্টা করেছে, সে পারে নাই, ডিসগ্রেস ছিল, তাকে স্কটল্যান্ডের কোনায় কানিতে, আয়ারল্যান্ডের ওখান থেকে তাকে পিআরএস দিতে হয়েছে। অ্যান্ড ইভেন উইদিন দ্য ইংলিশ সোসাইটি সে এত অপমানিত ছিল, তাকে আত্মহত্যা করে মারা যাইতে হয়েছে। তাহলে এখন চিন্তা করে দেখেন যে লুট শব্দটা ব্রিটিশরা লুট করে নিয়ে গেছে ইন্ডিয়া থেকে, শুধু টাকা লুট করে নাই। অতএব চোর শব্দটা ইজ নট এ সাফিসিয়েন্ট ওয়ার্ড ফর দ্য বার্গলারি অ্যান্ড দ্য অলিগার্কি দিস ফ্যামিলি হ্যাড ডান টু দ্য নেশন। এটা একটা শব্দ বের করতে হবে। আসিফ স্যার ভুলে গেছেন যে এই শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট না, উনি ভুল করেছেন। উনি রং শব্দ দিয়ে বলছেন। চোর বলে কাকে? ছিচকে চোর আমরা বলি না? এই ধরুন আপনার পকেট থেকে মানিব্যাগটা নিয়ে গেল, 500 টাকা নিল, আপনার মোবাইলটা টান দিয়ে ছিঁড়ায় নিয়ে গেল, সে হলো চোর। আপনার আমাদের পিনাল লতেও কিন্তু এটা আইডেন্টিফাই করা আছে ক্রাইম, চোর কোনটা, ডাকাতি কোনটা। আবার ডাকাতির ভিতরে ধরে নৌকার ডাকাতি একটা, রাস্তার ডাকাতি একটা, এরপরে হচ্ছে আপনার সিরিয়াস ডাকাতি আছে, আর্মড বাগলারি আছে, আলাদা শব্দ। এগুলো কোনোটার মধ্যে পড়ে না। এটার জন্য মডার্ন ওয়ার্ডে আপনার নতুন নতুন শব্দ আছে। অলিগার্কি বলে, ক্লেপ্টোক্র্যাসি বলে। এই অলিগার্কি বলা হয় হচ্ছে আপনার ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে পুতিন আসার পরে যে পরিমাণ ক্রিমিনাল, ফাইন্যান্সিয়াল ক্রিমিনাল সে তৈরি করেছে। কারণ সোভিয়েত ইউনিয়ন ভেঙে দিয়ে তেলের কোম্পানি, গ্যাসের কোম্পানি, অবশ্যই আমরা জানা প্রয়োজন, কিন্তু একটু যেহেতু আমাদের সময় কম, একটু যদি বলতেন যে 16 বছরে আওয়ামী লীগ সরকারের যে দুর্নীতি, সেই দুর্নীতি এখন কি আসলে লাগাম টানা গেছে কিনা, কিংবা এই দুর্নীতির লাগাম টানতে গেলে কি এখন লাগাম টানার প্রশ্নটা আলোচনা আর কি। কারণ আপনি আপনার গায়ে কি পরিমাণ ময়লা জমছে এটা আপনি এখনো জানেন না। অতএব কি সাবান দিয়ে, কত পরিমাণ জমজমের পানি ব্যবহার করে, কত ঘন্টা ধরে, কি পরিমাণ লোক হারেমে বসে আপনাকে গোসল করাইলে আপনি পরিষ্কার হবেন, এটা এখন আইডিয়া করা যাচ্ছে না। কিন্তু তারপরেও কি ন্যূনতম জায়গা থেকে আমরা কি আসলে কারো, যেমন ব্যাংক অ্যাকাউন্টগুলো ফ্রিজ হচ্ছে এখন, এবং সেখানেও আমরা কিন্তু যারা কিনা লুটের সাথে বেশি জড়িত তাদের তুলনায় দেখছি সাংবাদিকদের ব্যাংক অ্যাকাউন্ট কিংবা বিভিন্ন অনেক ক্ষুদ্র, যাদেরকে আপনি চোর বলতে পারেন, অলিগার কিংবা ক্রিপ্টোকারেন্সি, যারা তারা কিন্তু হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আসলে সরকারের ঘাটতিটা কোথায় আছে? সরকারের ঘাটতিতে হচ্ছে যে স্টেট তো ইনস্টিটিউশন ওয়াইজ তো কলাপস করেছে। বাংলাদেশের ইতিহাসে 71 সালে যুদ্ধ চলাকালেও আমার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ভেঙে পড়ে নাই। 71 সালে কিন্তু একটা নির্বাচন হয়েছে, দেশের মানুষ অনেকে জানে না, কিন্তু যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পরে আপনার কিন্তু জুন জুলাই আগস্টের দিকে একটা নির্বাচন কিন্তু পাকিস্তান করছে, করে মন্ত্রিসভা গঠন করছে, শপথ হয়েছে, সরকার গঠিত হয়েছে। অতএব সেই যুদ্ধের ভিতরে বাংলাদেশে এত কর্মকাণ্ড হয়েছে। রাজ্জাক হোটেল আছে আপনার গুলিস্তান মোড়ে, একটা পুরাতন আমলে, অনেক পুরনো। এই মালিক পক্ষের লোকজন আমাকে বলছে যে 71 সালের 9 মাসের প্রত্যেক দিন সূর্যোদয় থেকে মধ্যরাত পর্যন্ত তাদের রেস্টুরেন্ট খোলা ছিল। আমার রাষ্ট্র ভেঙে যায় নাই। 16 বছরে বাংলাদেশের এই রাষ্ট্রের প্রত্যেকটা ইট পাথর ভেঙে গেছে, কিচ্ছু নাই, নাথিং এক্সিস্ট। এই যে অ্যানোমালি দেখতে পাচ্ছেন না, গভর্নেন্স করতে পারতেছে না, সরকারকে আমরা ব্লেম করছি, ভাই এটা হচ্ছে না কেন, ওইটা করছেন না কেন, এটা করছেন না কেন, ওইটা হচ্ছে না কেন, এখানে অসন্তোষ, ওখানে অরাজকতা, ডিল করতে পারছেন না। পারবে কোথায়? পিটাইতে হলে তো আপনার হাত লাগবে, লাঠি লাগবে, আপনার হাতও কাটা, লাঠিও নাই। এই রাষ্ট্রীয় ইনস্টিটিউশন ফেল করেছে। তো যে কারণে আপনি বারবার জিজ্ঞেস করছেন যে এটা বের হইল না কেন, প্রকাশিত হইল না কেন, কারণ হচ্ছে যে এই কাঠামোটাই তো, এই অলিগার্কি সিস্টেমটাই তো রাষ্ট্র হয়ে গেছে। মানে কোনটা হাসিনা, কোনটা শেখ পরিবার, কোনটা আওয়ামী লীগ, কোনটা সরকার এবং কোনটা রাষ্ট্র, এর কোনোটার ভিতরে কোনো সীমানা ছিল না। হাসিনাই রাষ্ট্র, শেখ পরিবারই বাংলাদেশ, আওয়ামী লীগই বাংলাদেশ। অতএব কোথায় বের হবে? কে বের করবে? কার বিরুদ্ধে বের করবে? যে দেশে পিয়ন নিয়ে কথা বলল নির্লজ্জের মতো একটা মহিলা, কে কে প্রশ্ন তুলবে? ওর ওইখানেই তো আপনার শত শত সাংবাদিক ছিল, আপনি তো জিজ্ঞেস করলেন যে বের হচ্ছে না কেন। আপনাদের গণমাধ্যমের লোকজন ছিল সেখানে, ভরা মজলিস ছিল না সেখানে? দালাল সাংবাদিকরা, গণমাধ্যমরা প্রশ্ন করে নাই তো। আপনি যে বললেন আপনার পিয়ন 400 কোটি টাকা লুটপাট করছে, আপনি তার আইডি কার্ড সিজ করছেন, তাকে গ্রেফতার করলেন না কেন? এই প্রশ্নটা সাংবাদিকরা করে নাই কেন সেদিনকার? আপনার গণমাধ্যমও করে নাই, কোনো গণমাধ্যম করে নাই। কিভাবে প্রকাশিত হবে? আমি তথ্য গণভবনেরটা, বঙ্গভবনেরটা পাবো কিভাবে? আপনারা মাধ্যম, আপনারা ফেল করছেন, আপনারা জাতির সাথে গাদ্দারি করেছেন। আপনাদের যে গণমাধ্যমের জায়গা থেকে এই জাতির প্রতি আপনাদের যে আমানতদারিতা ছিল, গণমাধ্যমকে আসলে গাদ্দারি করার জায়গা ছিল কিনা সেটাও একটা প্রশ্ন। আপনার কাছে ফুয়াদ ভাই আবার আসবো আমি, তার আগে একটু তবে আপনার কাছে জানতে চাই, যেটা ফুয়াদ ভাই বলছিলেন যে হাসিনা এই রাষ্ট্র এবং সেই রাষ্ট্র থেকে তথ্য বের করা খুব কঠিন ছিল। আপনারা 16 বছর ধরে কাজ করেছেন, আপনাদের দিক থেকে আপনারা তথ্য উপাত্ত সংগ্রহ করতে কিংবা দুর্নীতির এই তথ্যগুলো পেতে
অথবা আজকে দুদক সংস্কার কমিশনের যিনি প্রধান ইফতেখারুজ্জামান তিনি যেটা বললেন যে দুদকের ভেতরেই দুদককে ধ্বংস করে দিয়ে সাঁড়াশি অভিযান চালিয়ে দুদককে নতুন করে রিফর্ম করতে হবে। সব মিলিয়ে আসলে এই মুহূর্তে দুদকের যে অবস্থা আছে সেই অবস্থা দিয়ে বাংলাদেশের দুর্নীতি যেগুলো হয়েছে সেগুলো তদন্ত করা সম্ভব কিনা। জাফর ভাই, একটা প্রশ্ন আমি একটু যোগ করে দিই, তহিদ ভাই উত্তর দেয়। আমরা তো এর আগে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছি 4-5 বার, গত 16 বছরে হইলাম না কেন? আচ্ছা, দুটো ডিফারেন্ট। আমি একটা টেকনিক্যাল আর একটা হচ্ছে, যেমন একটা সহজ উদাহরণ দিই। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কিন্তু এবার যখন ইলেকশন হবে 2024-24-এর ইলেকশন হবে, তার আগে 2023 সালের ডিসেম্বরে একটি রিপোর্ট পাবলিশ করে এমপিদের সম্পদ এবং তাদের হলফনামার ভিত্তিতে। তো আমরা ওখানে যে রিপোর্ট পাই সেখানে আমরা একজন মন্ত্রীর ব্যাপারে আমরা সরাসরি বলা হয় যে তার যুক্তরাজ্যের বাজারে যুক্তরাজ্যের বাজারে তার ইনভেস্টমেন্ট আছে, প্রপার্টি মার্কেটে ইনভেস্টমেন্ট আছে। এই তথ্য কিন্তু দুর্নীতি দমন কমিশনকে তার পরদিনই শেয়ার করা হয়েছে। এখন এই ভূমিমন্ত্রী কিন্তু নির্বাচন করেছেন, তাহলে আপনি সিস্টেমটা তো কাজ করছে না। মানে এটা একটা উদাহরণ। এরকম আরও অনেক উদাহরণ আছে যাদের বিরুদ্ধে এরকম তথ্য প্রমাণ দিয়ে সহায়তা করার পরেও হয়তোবা সিদ্ধান্ত হয় নাই বা কোনো ধরনের কোনো কাজই হয় নাই। এখন সেই দুর্নীতি দমন কমিশন কি নতুন করে আবার হুট করেই রাজনৈতিক নেতৃত্ব চেঞ্জের পরেই কি চেঞ্জ হয়ে যাবে? এই দুর্নীতি দমন কমিশন কি একইভাবে তার কালচার চেঞ্জ করে ফেলবে? আমার মনে হয় না। দুটা কারণ। একটা হচ্ছে যে দুর্নীতি দমন কমিশন যতদিন পর্যন্ত নিজেদেরকে সরকারি প্রতিষ্ঠান মনে করবে, এইটা যতদিন মনে করবে ততদিন সে সরকারের বিরুদ্ধে, সরকারি কর্মচারীদের বিরুদ্ধে, সরকারের যারা নেতৃত্ব পর্যায়ে আছে তাদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করবে। এটা খুবই হাস্যকর হবে। মানে একটা প্রাসঙ্গিক প্রশ্ন করি, নির্বাচন কমিশনার সেদিন বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন দুদক কিন্তু একই ধরনের প্রতিষ্ঠান, সরকার সহযোগিতা না করলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। দুদকের ক্ষেত্রে এটা কতটা সত্য? দুদকের ক্ষেত্রে এটা সত্য না, বাট দুদকের আমরা দুদকের এখন পর্যন্ত যে গত 15 বছরে যে লিডারশিপ দেখেছি তাতে আমরা মোস্টলি দেখেছি যে সরকার আসলে কোন দিকে হাওয়া দিচ্ছে, সরকার কোন দিকে চায়, ওনারা সেই দিকেই গেছেন। ওনারা কখনো নিজেদেরকে শিরদাঁড়া সোজা করে, ওনাকে যদি শিরদাঁড়া সোজা করলে কি করত, ওনাকে সরিয়ে দিত কিনা, কাজ করতে না দিত কিনা, এটা কিন্তু আমরা সেই এক্সারসাইজের মধ্যে দিয়ে যাই নাই। সো আমরা আসলে জানি না যে এই পলিটিক্যাল ব্যবস্থায় আসলে তার অ্যাক্ট করার মতো স্বাধীনতা সে এক্সারসাইজ করছে কিনা। কারণ আমরা বরং দেখেছি যে যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে তাদের যখন অভিযোগ এসেছে তার কয়েকটা নাম লোক দেখানো তদন্ত হয়েছে, তারপরে তাকে ক্লিন চিট দেওয়া হয়েছে। তো বরঞ্চ ওটা সার্টিফাই করেছে যে তার বিরুদ্ধে কোনো দল আসলে আরো খুশি হতো যে দুদকে মামলাটা গেলে আমি আরো সৎ মানুষ হয়ে বের হয়ে আসবো। যেটা ফুয়াদ ভাই প্রশ্ন করলেন, আচ্ছা ফুয়াদ ভাই যেটা প্রশ্ন করলেন সেটা হচ্ছে 16 বছরে চ্যাম্পিয়ন হয় নাই কেন বাংলাদেশ? সিপিআইয়ের যে ক্যালকুলেশন, এই ক্যালকুলেশন কিন্তু গ্লোবাল আরো 8টা 10টা ইন্ডেক্সের ক্যালকুলেশন। সো এই ইন্ডেক্সগুলো কিন্তু আবার ইন্ডিপেন্ডেন্টলি করা হয়, মনিটর করা, এবং এগুলির কোনোটার সাথে অনেকে ভুল বোঝেন যে সিপিআইটা কি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের কোনো, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের কোনো তথ্যই এই সিপিআইয়ের এই পেরিমিটারে যুক্ত হয় না। এটা কারণ হচ্ছে সিপিআইয়ের যে মেকানিক্স, সিপিআইয়ের যে ম্যাট্রিক্স, এই পুরো ম্যাট্রিক্সটা একটা গ্লোবাল পারসেপশন ইন্ডেক্স, এবং এটা গ্লোবাল 13টি জরিপকে একসাথে করে, শুধু জরিপ না, এটা অনেকগুলো কোয়ালিটেটিভ আছে, তথ্য সংগ্রহ করা হয় সেগুলো, এবং গ্লোবাল প্রত্যেকটা, কোনোটাই কিন্তু বাংলাদেশ থেকে পরিচালিত হয় না। সো প্রত্যেকটা জরিপ এবং প্রত্যেকটার আবার আলাদা আলাদা পেরিমিটার আছে। তো সেগুলোতে যে রেজাল্ট আসে সেটার একটা কম্প্যাক্ট ইন্ডেক্স আমরা বলি, মানে সূচকেরও সূচক আসলে সিপিআই। সো আমি কিন্তু দেখি সিপিআইতে কিন্তু রিফ্লেক্টেড হয়েছে। আমরা কিন্তু 2009 সাল থেকে আমাদের কিন্তু আর উন্নতি নাই। আপনি যদি 2000 থেকে 2010-11 পর্যন্ত দেখেন, 12 বছরে আমাদের স্কোর মানে একদম কাছাকাছি ছিল, এবং লাস্ট তো সর্বশেষ গোল্ড মেডেলের তো একটা ভ্যালু আছে। ওটার একটা বিষয় আমার কাছে যেটা মনে হয়, একটু যদি আমি শেয়ার করি এখানে, যে সিপিআই 2011 সাল পর্যন্ত হচ্ছে 5-এর সূচকে বোধহয় করা হতো, 10-এর সূচকে হচ্ছে ক্যালকুলেট করা হতো, 2011 থেকে এটা 100-তে করা হলো। তো এই ক্যালকুলেশনের আগে বাংলাদেশ যখন সিপিআইতে প্রথম যুক্ত হয় তখনই হচ্ছে বাংলাদেশ চ্যাম্পিয়ন, অর্থাৎ বাংলাদেশ ওই বছরই প্রথম সিপিআইতে যুক্ত হয়েছে। তো সিপিআই সূচকের যে ইন্ডেক্সগুলো আছে সেই ইন্ডেক্সে বিভিন্ন ইস্যুজ আছে, বিভিন্ন লজ আছে, যে লজগুলো বাংলাদেশ ধীরে ধীরে করা শুরু করেছে।
তো ওই লগুলো করার কারণে দেখা গেছে বাংলাদেশ সূচকে একটু একটু করে আগানো শুরু করেছে। কিন্তু অন্য যে দেশগুলো, সেই দেশগুলো বাংলাদেশের চেয়ে আরো ভালো করার কারণে কিংবা দুর্নীতি তুলনামূলকভাবে আর একটু বেশি করার কারণে তারা কিন্তু সেই জায়গাটায় গিয়েছে। যেমন আফগানিস্তানকে আমরা কোনো অবস্থাতেই দুর্নীতি সূচকে বাংলাদেশের উপর রাখার সুযোগ নাই, কিংবা আফ্রিকার যে দেশগুলো আছে সেগুলো রাখার এখন সুযোগ ভিন্ন নেই। অবস্থা, আফগানিস্তানের সূচক হ্যাঁ, ভালো। সেটা তো এখন ভালো হয়েছে সর্বশেষ। আচ্ছা, আমরা তাহিদ ভাই আপনার কাছে অনেকগুলো বিষয় জানলাম। আমরা একটু যদি সামগ্রিক আজকের যে দিনটির ঘটনা সেটা নিয়ে একটু জানতে চাই ফুয়াদ ভাইয়ের কাছে। ফুয়াদ ভাই, আজকে ভারতের পররাষ্ট্র সচিব এসেছিলেন বিক্রম মিশ্রি, এবং এখানে আমি দুর্নীতির সাথে যুক্ত করে কথাটা বলতে চাই। আমরা জানি আদানি গ্রুপের একটা বিশাল বড় দুর্নীতির অভিযোগ থাকার পরও বিজেপি সরকার তাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। শেখ হাসিনা সরকারকেও আমরা জানি একদম ভারত স্পষ্টভাবে সাপোর্ট দিয়েছে, এবং আজকে বিক্রম মিশ্রি বলেছেন যে তার সেখানে অবস্থান বাংলাদেশ ভারতের সম্পর্কের জন্য প্রতিবন্ধক হতে পারে না, এটা আমরা চাই না। তো সেই জায়গা থেকে শেখ হাসিনার এই যে দুর্নীতি কিংবা আওয়ামী সরকারের যে দুর্নীতি, তার পেছনে ভারতের অবদান কতটুকু? দুর্নীতির পিছনে এটা তো আসলে মানে মানে পাওয়ার, পলিটিক্স, চেয়ার, করাপশন, এগুলো তো মানে কাইন্ড অফ এন এক্সেস আর কি। মানে একটাকে ছাড়া আপনি আরেকটা করতে পারবেন না। কারণ হচ্ছে ওই যে তৌহিদ ভাই যেটা বলছিলেন যে 5 জন কন্ট্রাক্টর মিলে ডিসাইড করতেছে, আমলা, সচিব, সে মিলে যে এই চাটা তুই খাবি, কফিটা তুই খাবি, মানে জমিদারিতে ভাগ বাটোয়ারা আর কি। তালুক ভাগ বাটোয়ারা করতো না আগে, যে ওই জমি ওইটা তোর, ওইটা তোর, এটা তোর, এরকম আর কি। তো বাংলাদেশে যে ওই যে বললেন না যে কারণটা কোথায়, সমস্যাটা, সংকটটা কোথায়, সমস্যা হচ্ছে যে এই দেশটা এখনো রাষ্ট্র হয়ে ওঠে নাই। এটা একটা জমিদারি বন্দোবস্ত চলতেছে বিভিন্ন ফ্যামিলির, বিভিন্ন দলের। এবং এটার সোর্স কোথায় দেখবেন যে আমরা সবসময় দুর্নীতির জন্য পলিটিশিয়ানদেরকে বেশি ব্লেম করি। সার্টেনলি পলিটিশিয়ানরা করাপ্ট, বাংলাদেশে কোনো সন্দেহ নাই, হাইলি করাপ্ট। ফকির মিসকিনের আয়সা, বসি থেকে আয়সা, গ্রামগঞ্জ থেকে আয়সা, মাটির ঘরে বড় হয়েছে, সে এখন গুলশানে প্লট ফ্ল্যাটের স্বপ্নের অধরা রাজনীতি করতেছে। কিন্তু বাংলাদেশে করাপশনের একটা বড় অনুষঙ্গ কিন্তু আমলারা, এবং যাদেরকে নিয়ে কখনো আলোচনা হয় না, যাদেরকে জেলে যেতে হয় না, যাদেরকে মিথ্যা মামলায় দাবরানি খাইতে হয় না, যাদেরকে দেশ ছাড়া পালাইতে হয় না। কবির বিন আনোয়ারের কপাল খারাপ, বেচারা আজকে দেখলাম খুবই বেকুবের মতো বৈশা আছে আওয়ামী লীগের মিটিংয়ে, লন্ডনে আওয়ামী লীগের মিটিংয়ে। এগুলো কত অস্ত্র নিয়ে আমাদেরকে দেখাইতো, সে কক্সবাজারের রিসোর্টে অস্ত্র ডিসপ্লে করতেছে, দেখাইতেছে তার কটা শটগান আছে, কটা চাপাতি আছে। তো এই বেচারা এরকম, মানে আমারও কষ্ট লাগছে, বেচারা টাকা পয়সা যদি দরকার হয় আমাদের নগদ বিকাশ কোনোভাবে হেল্প করা যদি যায়। তো সম্পর্কটা হয়ে গেছে যে আপনি দেশটাকে রাষ্ট্র করতে দেন নাই। সকল দল, 3টা দলই, তারা এখানে 3টা জমিদারি কায়েম করছে। এবং কিভাবে কায়েম করছে দেখেন, আপনি দেখবেন, এক্সাম্পল দেই বোঝার জন্য, যে আওয়ামী লীগের অথবা 14 দলের দেখবেন অনেকগুলো মিটিং হয় গণভবনে। সর্বশেষ গণহত্যার পরিকল্পনা যখন করলো আপনার, তার আগেও ডেকে নিয়ে শুট অন সাইট পলিসি যেখানে ডিসাইড করলো মিলিটারি ডিপ্লয়মেন্টের আগে, 14 দলের মিটিং হয়েছে ওখানে। গণভবনের ভাড়ার টাকা, মেনটেন্যান্স কস্ট কি আওয়ামী লীগ দলীয় তহবিল থেকে দেয়, না রাষ্ট্রের ট্যাক্সপেয়ারদের টাকা থেকে যায়? এটার মালিককে, এটার মালিকানা কে? ওখানে ওই চেয়ারটাতে বসবে কে? এখতিয়ারটা কার? বঙ্গবন্ধু এভিনিউতে 3 নম্বরে, 9 নম্বরে, 32 নম্বরে, ভাই আপনার বাড়ি, আপনার অফিস, দিনে রাইতে ওইখানে আপনি মিটিং করেন, বসেন, খান, আমার কোনো সমস্যা নাই। বাট দিস ইজ নট ইউর প্যারেন্টস প্রপার্টি, এটা আপনার জমিদারি না। না, সেটা তো আন্দোলন আমরা দেখলাম, দেশটা কারো বাপের না, এটা নিয়ে কথা হয়েছে। কেন ওইটা ভেঙে দিয়েছে? তো মূল যে প্রশ্নটা, গোড়াটা হইল রাষ্ট্রটা, দেশটা রাষ্ট্র হয়নি। এখন আমাদের সময় একদম শেষ হয়ে আসছে। রাষ্ট্র হতে গেলে আমাদের কি করতে হবে? রাষ্ট্র করার প্রথম শর্ত হচ্ছে দেশের মানুষকে নাগরিক হইতে হবে। এদেশে নাগরিক নাই, এদেশে বাসিন্দা আছে। বাসিন্দা কীরকম? আপনার এই যে শীতকাল আসছে, এখন দেখছেন না আমাদের দেশে শীতের পাখি আসে। আপনি জাহাঙ্গীরনগরে যান, রামসাগরে যান, বিভিন্ন জায়গায় যান, দুর্গাসাগর যাবেন, আপনি দেখবেন লক্ষ লক্ষ শীতের পাখি আসছে। এই শীতের পাখি যে আমাদের সীমান্ত ক্রস করলো, ভিসা চেক করছে কে? আমাদের বিজিবি শুট করছে ও ক্রস করার সাথে সাথে? ও যে ওই যে জাহাঙ্গীরনগরের আশেপাশের ধান ক্ষেতগুলো থেকে ধান খাবে, ওর ক্ষতিপূরণ দেবে কে? সাইবেরিয়া থেকে আসছে, রাশিয়া সরকারের কাছে আমরা চাইতে পারবো? সুন্দরবনের বাংলাদেশ অংশ থেকে যখন একটা কুমির সাঁতরাইতে সাঁতরাইতে ভারত অংশে গিয়ে হরিণ শিকার করবে, এটার দায় কে নেবে? আমরা দায়টা চাই না কেন? কিন্তু ফেলানি যখন সীমান্ত ক্রস করে তখন ওকে শুট করা হয় কেন? ওর পাসপোর্ট লাগে কেন? ভিসা লাগে কেন? বাংলাদেশের মানুষ কি সে দায় মোচন করেনি 5ই আগস্ট? কারণ সে বাসিন্দা না, সে নাগরিক হয়ে ওঠে নাই। সে থাকে এই দেশে, হরিণের মতো থাকে, সাইবেরিয়ার শীতের পাখির মতো থাকে, খায়, ঘুমায়, লুটপাট করে, বিদেশে টাকা পাচার করে।
এই সেটা তো দেশে একটা অংশ, ঠিক কি আপনি কি নাগরিকদেরকে বলছেন সেই নাগরিকরা কি 5ই আগস্ট সেই দায়টা মোচন করেনি? কিছু অংশ অবশ্যই এর যে পরিবর্তনটা এখন হয়েছে, বাকি দায়টা কারা করবে? পলিটিক্যাল পার্টিগুলোই তো করতে হবে। কালেকটিভ রেসপন্সিবিলিটি। পলিটিক্যাল পার্টি এই জমিদারি শাসন ব্যবস্থা থেকে তখনই বেরোয় আসতে পারবে যখন ওই তরুণরা, যুবকরা, পেশাজীবীরা রাস্তায় রাস্তায় ওই দায়ের কথা মনে করায় দিবে, দেশটা তোমার বাপের না। ফুয়াদ ভাই, আমাদের একদম শেষ সময় চলে এসেছি আমরা, আর 2 মিনিট সময় আছে আমাদের। তাহলে আপনার কাছে জানতে চাইবো যে আমাদের যে বিষয় দুর্নীতির লাগাম, আমার প্রশ্ন হচ্ছে, আমি ফুয়াদ ভাইকে প্রশ্নটা করেছিলাম যে দুর্নীতির লাগাম কি টানা গেছে কিনা, কিংবা যে সিস্টেমটা গড়ে উঠেছে সেই সিস্টেমটা গত 4 মাসে কতটুকু ভাঙা গেল, এবং ভবিষ্যতে দুর্নীতি বন্ধ করতে গেলে কি করা উচিত? দুটো জিনিস, একটা হচ্ছে যে বিচার করতে হবে আপনাকে। আমরা এখন পর্যন্ত দুর্নীতি যত সময়ে গভর্নমেন্ট চেঞ্জ হলেই আমরা দুর্নীতির অনেক বড় বড় গল্প শুনি, কিন্তু সেই দুর্নীতির কোনোটারই খুব মানে আপনি দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছেন কাউকে, এরকম ঘটনা আমরা এখন পর্যন্ত দেখি নাই, বাংলাদেশে হয় নাই। বা অনেক মামলা বছরের পর বছর ঝুলছে। আবার এরকমও হয়, যেমন ধরেন সরকার চেঞ্জ হয়ে যাচ্ছে, মামলার গতি প্রকৃতিও চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা তো হবার কথা না। এখন প্রথম কথা হচ্ছে যে আপনি রাজনৈতিকভাবে দুর্নীতির বিচার করতে চান কিনা, এবং এটা সকল দল মিলে এক হইতে হবে যে সরকার পরিবর্তনের সাথে সাথে আমার স্বার্থের সাথে মিল না মিললে আমি মামলাটা আস্তে আস্তে খালাস হয়ে যাবে। এই সিগন্যাল যখন যাবে তখন আসলে আপনি কোনোদিনও দুর্নীতি রোধ করতে পারবেন না। আর 3 মাসে 4 মাসে আমাদের যে দুর্নীতির যে স্ট্রাকচার তৈরি হয়েছে, এটা খুব সহজে পরিবর্তন হয়ে গেছে, এটা বলাটা খুবই হাস্যকর হবে। বাট পরিবর্তনটা শুরু করতে হবে। জি, ধন্যবাদ। পরিবর্তনটা শুরু করতে হবে। সর্বশেষ আমি একটু ফুয়াদ ভাইয়ের কাছে আরেকবার যেতে চাই, আপনি কতটা আশাবাদী বাংলাদেশ দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ হওয়ার পথে আছে কিনা? দেখেন, দুদকের আদৌ প্রয়োজন আছে কিনা এই প্রশ্নটা আমাদের করতে হবে। কারণ দুদকের এখতিয়ার কি 2টা কাজ সে করে, যে আপনার কাছে একটা সম্পত্তি আছে কিন্তু আপনি রাজস্ব বোর্ডের কাছে এটা স্বীকার করেন নাই, তাহলে আপনি একটা সম্পত্তি লুকাইলেন। আর দ্বিতীয় যে অন্যায়ের সে বিচার করতে চায়, দুর্নীতি করে, সেটা হচ্ছে যেটা আপনি দেশের বাইরে থেকে আপনার টাকাটা পাচার করে ফেলছেন। এই 2টা কাজ করবার জন্য কিন্তু অলরেডি প্রতিষ্ঠান বাংলাদেশে আছে। রাজস্ব বোর্ডের কিন্তু ইন্টেলিজেন্স ইউনিট আছে, কেউ যদি ট্যাক্স ফাঁকি দিচ্ছে আর টাকা ফ্লাইট হয়েছে কিনা ওটা আবার বাংলাদেশ ব্যাংকের আলাদা ইউনিট আছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে আপনি সিআইডিরও কিন্তু একটা ভালো ইনভেস্টিগেশন টিম আছে, হাইলি মানে সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন করবার জন্য টিম আছে। এই প্রতিষ্ঠানগুলোকে আপনি স্ট্রেনথেন না করে আপনি একটা কভার আপ প্রতিষ্ঠান করেছেন। ফুয়াদ ভাই, আমরা আসলে একদম শেষ সময় চলে এসেছি, আপনাকে ধন্যবাদ। এবং আমার মনে হয় যে এই বিষয়গুলো নিয়ে আমাদের ভাবতে হবে আরো, এবং দুদক আজও প্রয়োজন আছে কিনা ফুয়াদ ভাই যে প্রশ্ন, সেটি খুবই গুরুত্বপূর্ণ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।